নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন উপকার করা বড় দায়। লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, উপকার করা বড় দায়। উপেনবাবুর একমাত্র হবি মানুষের উপকার করা, আর উপকার করতে গিয়ে তাঁর যত বিপত্তি। এই তো সেদিন পাশের ফ্ল্যাটের ডলুমাসি বলেছিলেন, বাবা উপেন, অফিস থেকে আসার সময় তুমি আমার জন্য একটু কাশির জর্দা আনতে পারো? উপেনবাবু একগালে হেসে বললেন, হে আর এমন কি কথা মাসিমা, নিশ্চয়ই নিয়ে আসবো, নিশ্চয়ই। অফিস থেকে ছুটির পর বেরিয়ে উপেনবাবু অফিস পাড়ায় কাশির জর্দা খোঁজ করতে লাগলেন। ব্র্যাবন রোডে তাঁর অফিস। রাস্তায় দুপাশে কত কি যে বিক্রি হয় সেখানে, চিনেমাটির বাসন থেকে স্যানিটারি জিনিস পর্যন্ত, কাঁচ থেকে কাঁচি। এমনকি একটু এগিয়ে লালবাজারের পাশে বন্দুকের দোকান পর্যন্ত পেলেন, কিন্তু কাশির জর্দা কোথাও মিলল না। একজন বলল, জর্দা কিনতে চান তো কলেজ স্ট্রিটে চলে যান, সমস্ত জর্দার আড়ত সেখানে। কাশির জর্দা সেখানে পাওয়া যাবে তো? কাশি কেন, মুঘলসরাই, পাটনা, মাদ্রাজ, এমনকি লন্ডনের জর্দাও সেখানে পাবেন। অনেক ধন্যবাদ মশাই, এই বলে উপেনবাবু কলেজ স্ট্রিটের মিনিবাসে উঠে পড়লেন। কিন্তু কলেজ স্ট্রিটে কোথায়? এখানে তো শুধু বইয়ের দোকান, রেস্টুরেন্ট, মনোহারীর দোকান, এমনকি তেলে ভাজার দোকানও চোখে পড়ল, কিন্তু জর্দার দোকান খুঁজে বার করতে পারলেন না। অবশেষে মিলল এক জর্দার দোকান। হ্যাঁ, জর্দা আছে, 1 নম্বর পাতি জর্দা, কিন্তু কাশি কিনা গ্যারান্টি দিতে পারলেন না উনি। উপেনবাবু বললেন, আমার কিন্তু কাশির জর্দাই চাই। কাশিতে আর জর্দা প্রোডাকশন হচ্ছে না মশাই, জর্দার কারখানায় লক আউট চলছে। কাগজে দেখেননি? কাগজে? কোন কাগজে বেরিয়েছে বলুন তো? তা কি আর মনে আছে? তবে এইরকম একটা খবর আমি দেখেছিলাম মনে হচ্ছে, হয় লক আউট, না হয় অগ্নিকাণ্ড, কিছু একটা হবে। মোট কথা, কাশির জর্দা আর আসছে না। সে কাশিও নেই, সে মাসিও নেই। কিন্তু আমার ডলু মাসি আছে, তিনি বলেছেন কাশির জর্দা ছাড়া তিনি আর কিচ্ছু খাবেন না। কাশির জর্দা যদি বাসিও হয় তাহলেও আপত্তি নেই তার, কিন্তু মেড ইন কাশি হওয়া চাই। তাহলে কাশিতেই গিয়ে খোঁজ করুন। এখন কাশির কোনো ট্রেন আছে কিনা বলতে পারেন? দোকানদার অবাক হয়ে জবাব দিল, এটা হাওড়ার এনকোয়ারি পেয়েছেন? স্টেশনে গিয়ে খোঁজ করুন। যত সব পাগলের পাল্লায় পড়েছি। উপেনবাবু প্রতিজ্ঞা করেছেন, কাশির জর্দা ছাড়া তিনি কিছুতেই নিয়ে যাবেন না। তাঁর একটা প্রেস্টিজ তো আছে। সোজা তিনি চলে গেলেন হাওড়া স্টেশনে। মোগলসরাই টিকিট কেটে পরদিন নামলেন মোগলসরাই। সেখান থেকে আবার ট্রেন ধরে কাশি। এদিকে অফিস থেকে উপেনবাবু ফিরছে না দেখে হই হই পড়ে গেছে। প্রথম দিন সারা শহর তোলপাড়। দ্বিতীয় দিন খবরের কাগজে বেরিয়ে গেল অফিস থেকে নিখোঁজ। জর্দা কিনতে গিয়ে উপেন চাকলাদার বলে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। কেউ কেউ বলছে তাকে গায়েব করা হয়েছে, কেউ বলছে ভেজাল জর্দা ধরে ফেলেছিলেন বলে জর্দাওয়ালা তাকে গায়েব করে ফেলেছে। এমন সময় 2 কৌটো কাশির জর্দা নিয়ে উপেনবাবু ফিরলেন। একগাল হেসে
বউকে বললেন, ডলু মাসি কোথায়? একেবারে কাশি থেকে গিয়ে নিয়ে এলাম। হুম, আমাকে গুল দেওয়ার আর জায়গা পাইনি বলে কাশির জর্দা প্রোডাকশন বন্ধ। সে যাত্রা কেলেঙ্কারি থেকে উদ্ধার পেলেন কোনো রকমে। বউয়ের কাছে প্রতিজ্ঞা করলেন আর মানুষের উপকার করা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কিন্তু স্বভাব কি এত সহজে যায়? ইন্ডোর স্টেডিয়ামে রবিশঙ্করের সেতার শুনতে গেছে উপেনবাবু। উনি নিজে সেতারের ভক্ত নন, কাদের ত্রাণ তহবিলের জন্যই এই সাহায্য অনুষ্ঠান। তারা এসে 50 টাকার টিকিট গছিয়ে দিয়েছে উপেনবাবুকে। মানুষের উপকারের কথা শুনে উপেনবাবু আর আপত্তি করেননি। কিন্তু কাহার তো কার পেরিং পেরিং ভালো লাগে। সমস্ত শ্রোতা চোখ বন্ধ করে ঘাড় নাড়ছে। আহা, আহা। উপেনবাবু এই ফাঁকে উঠে এলেন। গেট থেকে বেরুতে দেখেন গেটের সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে জটলা করছে। আহা, বেচারারা বোধ হয় টিকিট পায়নি। উপেনবাবু এটা ভাবলেন। উপেনবাবু গেট পাস আর টিকিট নিয়ে একটি ছেলের দিকে এগিয়ে দিলেন। আপনি সেটা শুনতে যেতে চান তো যেতে পারেন, এই নিন টিকিট। ছেলেটি সঙ্গে সঙ্গে রণংদেহী করে ঘুরে দাঁড়ালো। কি এত বড় আস্পর্ধা আপনার? আমাকে টিকিট দিতে আসছেন কেন? আমরা কি ভিখিরি? সঙ্গে সঙ্গে আরেকটি মস্তান গোছের ছোকরা এগিয়ে এসে বলল, এই হেবো, কি হয়েছে রে? এই দেখ না, এই লোকটা আমার টিকিট দিতে এসেছে। হেবো সঙ্গে সঙ্গে বলে উঠল, বড় রোয়াব হয়েছে না? ধরাকে সরাগান করছেন টিকিট পেয়ে? কেন, যারা টিকিট পায়নি তারা মানুষ নয়? উপেনবাবু চেঁচিয়ে করে বলে উঠলেন, আমি সেভাবে বলিনি ভাই। তবে কোন ভাবে বলেছেন শুনি? প্রথম ছেলেটি আস্তিন গুটিয়ে তেড়ে আসে। লোক জড়ো হয়ে যায়। কেউ বলে দিন না দুঘা বসিয়ে, কেউ বলে ফিনিশ করে গঙ্গায় ফেলে দিন। আর একজন এসে উপেনবাবুর মাথায় চাঁটি মেরে বলল, যান যান, বাড়ি যান। খবরদার যুব সম্প্রদায়কে অপমান করার চেষ্টা করবেন না কিন্তু। তবু উপেনবাবুর উপকার করা চাই। তাঁর এক বাল্য বন্ধু সুশীল একবার তাঁর ছেলের চাকরির জন্য এলো। উপেন, তুমি আমার কত আপনজন। সেই ছেলেবেলায় আমরা একসঙ্গে কত খেলা খেলেছি। উপেনের বউ বলে ওঠে, কই, আপনাকে তো কোনোদিন দেখিনি। আজ 25 বছর বিয়ে হয়েছে আমার। ওর কোনো ছেলেবেলার বন্ধু আছে তাই জানি না। বন্ধু সুশীল বলে, সব সময় দেখা হওয়াটা বড় কথা নয়, বুঝলেন বৌঠান? মনে রাখাটাই সবচেয়ে বড়। এই দেখুন না, এত বছর ধরে ভুলিনি উপেনকে। উপেনের অফিসে লোক নেওয়া হবেন যেই মাত্র শুনলাম অমনি চলে এলো। ভুলে গেলে কি আসতে পারতুম? তাই বলুন, চাকরির জন্য এসেছেন? উপেন বউকে থামায়। আহা, তুমি চুপ করো তো। হ্যাঁ সুশীল, সত্যি তুমি যে আমাকে মনে রেখে এসেছো এতদিন পরে। যাও, মনে রেখেছি মানে হুবহু মনে রেখেছি। তুমি ছেলেবেলা থেকেই পরোপকারী, তাই তো তোমার কাছেই এলুম। পরোপকার করতে আমার খুব ভালো লাগে। উপেনবাবু বললেন, তোমরা আমাকে যে সুযোগটুকু দিচ্ছ তাতেই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। সুশীল বলে, তুমি এখনো পাল্টাওনি উপেন। আমি তোমার নাতির জন্য বেবি ফুড জোগাড় করে দিতে পারি। তোমাদের কেরোসিন লাগলে দিতে পারি। পুলিশে কেউ ধরা পড়লে জামিনও এনে দিতে পারি। কলকাতায় 3টে সিনেমা হলের টিকিট এনে দিতে পারি। সুশীল বলল, না না না, ওসবের জন্য তোমার কাছে আসিনি উপেন। আমি এসেছি আরো বড় ব্যাপারে।
তবে কি মেয়ের বিয়ে? বলো তো, আজ থেকেই পাত্র দেখব। যদি সরকারি ফ্ল্যাট চাও, তাহলে আমার মাস্তুতো ভাই মন্ত্রীর পিএ, তাকে দিয়ে মন্ত্রীকে বলাতে পারি। না, 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 তাও নয়। তবে তোমাদের অফিসে একটা চাকরির বিজ্ঞাপন দিয়েছে, সেটা তোমারই দপ্তরে। আমার ছোট ছেলেকে নিতে হবে। তুমি না নিলে কে নেবে বলো? উপেন, কিরকম রেজাল্ট? মাথা আছে, বুঝলে কি না? তবে পড়াশোনা সেরকম করেনি, তাই পাশ কোর্সে কোনো রকমে পাশ করেছে। স্বভাব চরিত্র কেমন? এমনিতে খুবই ভালো, তবে আজকালকার ছেলে তো অন্যায় দেখলেই রেগে যায়। আমি বলি এটা একটা ভালো, লোকে একটু ভয়টায় পায়। মিনমিনেদের কোনো দাম নেই, বুঝলে কি না? রীতিমতন এক্সারসাইজ করে তো। তোমারও যদি কোনো শত্রু থাকে তো বলতে পারো, ঠান্ডা করে দিয়ে আসবে। না, 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 আমার কোনো শত্রু নেই, সভয়ে বলে ওঠেন উপেন। সুশীল বলে, তোমার মতন লোকের শত্রু থাকাও উচিত নয়। সে তো আমি আগেই বুঝেছিলাম। তা হবে তো ছেলেটার চাকরিটা? বলতে পারছি না সুশীল, বড় শক্ত কাজ, তবে চেষ্টা করব। উপেনবাবু যখন বলেছেন চেষ্টা করবেন, তখন চেষ্টা করবেনই। আর উপেনবাবু চেষ্টা করলে হবে না এমন কোনো কথা নেই। সুশীলের ছেলে বুদোর চাকরিটা হয়ে গেল, হবিত হ একেবারে উপেনবাবুর আন্ডারে। সুশীল 4টে আম আর ছেলেকে নিয়ে এসে হাজির। এই প্রথম সুশীলের ছেলে বুদোকে দেখলেন উপেনবাবু। হাতে বালা, পরনে চোঙা প্যান্ট, মুখে এক মুখ গোঁফ আর দাঁড়ি। সুশীল বলল, তোমার জন্য নিয়ে এলাম আমার গাছের গুটিকতক আম। আম তো নয়, যেন অমৃত। এই আমার ছেলে বুধো, আজ থেকে ও তোমার ছেলে, একটু শিখিয়ে পড়িয়ে নিও। সুশীল বুধোকে বলল, জেঠুকে প্রণাম করো বাবা। কিন্তু বুধোর নিচু হওয়ার কোনো উপায় নেই। এমন প্যান্ট পরেছে যা সবসময় মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে। উপেনবাবু বলে উঠলেন, থাক থাক বাবা। কিন্তু বুধোকে চাকরি দেওয়া ইস্তাক শিক্ষা হয়ে গিয়েছে উপেনবাবু। কাজকর্ম দিয়ে দেখছেন কোনো কাজই তাকে দেবার উপায় নেই। না জানে বাংলা, না জানে ইংরেজি, আর কাজ করার ইচ্ছেও নেই। বলেছিলেন টাইপটা শিখে নিতে, কিন্তু তাও বাবুর সময় হচ্ছে না। সম্প্রতি দেখা যাচ্ছে কাজকর্মের চেয়ে ঝান্ডা নিয়ে মিছিল করাতে তার বেশি উৎসাহ। সুশীলকে বলতে গিয়েছিলেন, কিন্তু সুশীলের এখন অন্য মেজাজ। উপেন, চাকরির ব্যাপারে তুমি সাহায্য করেছিলে বটে, কিন্তু রীতিমতো নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আমার ছেলে। তুমি বলছো কি সুশীল? তোমার ছেলের কি যোগ্যতা আছে শুনি? একটা সাধারণ যোগ পর্যন্ত ভুল করে। ইংরেজিতে চিঠি খসড়া করতে দিয়েছিলাম, তাতে লিখেছে, যাক, মাস্টারি করতে এসো না উপেন। তুমি যেভাবে ছেলেদের খাটাও, তাতে তুমি একদিন বিপদে পড়বে। এরা সব আজকালকার ছেলেপিলে। উপেন বলল, তোমার ছেলেকে তো টেবিলে বসানোই যায় না, তাকে খাটাই বললে দেওয়ালের টিকটিকিও হাসবে। কিন্তু ব্যাপারটা থেমেই থাকলো না। বুধো তার দলবল নিয়ে এসে উপেনবাবুকে ঘেরাও করলো একদিন। বুধোকে অন্য ডিপার্টমেন্টে বদলি করার অর্ডার দিয়েছিলেন। তার বিরুদ্ধে বিক্ষোভ। উপেনবাবুর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। অফিসের ম্যানেজার বাবু টেলিফোনে বললেন,
নিজের লোক ঢোকাতে গিয়েছিলেন, হাতে পায়ে ধরেছিলেন তখন। স্যার, গরিবের ছেলে না খেয়ে মারা যাচ্ছে, এবার বুঝুন ঠেলা। এক রাত্রির ঘেরাও হয়ে বসে না রইলে আপনার শিক্ষা হবে না, বুঝলেন তো? এই পরোপকার রোগটা আপনার শরীর থেকে যাবে না। বিক্ষোভকারীরা দফায় দফায় খেয়ে এলো। সারা রাত চেয়ারে উপেনবাবুকে বসিয়ে স্লোগান দিতে লাগলো ছেলেরা। বুধো তাদের পান্ডা। শেষ রাতে উপেনবাবু ফিরমি খেলেন। অ্যাম্বুলেন্স করে সোজা হাসপাতাল। ডাক্তার বললেন, আপনার হার্ট খুব খারাপ, মানুষের আর উপকার করা চলবে না। হার্টের সঙ্গে উপকারের কি সম্পর্ক? চিঁচিয়ে করে জিজ্ঞাসা করলেন উপেনবাবু। ডাক্তারবাবু বললেন, উপকার করলেই টেনশন, না করতে পারলেও টেনশন। বিশ্রী নেশা মশাই, একবার ধরলে ছাড়ানো মুশকিল। আপনাকে ছুটি নিয়ে এখন কিছুদিন কলকাতার বাইরে গিয়ে থাকতে হবে। বদল করে আসুন। উপেনবাবুর অফিসের একজন এসেছিলেন উপেনবাবুকে দেখতে। সে বলে গেল, বুধোকে বদলি করা গেল না, ম্যানেজার বাবু আপনাকেই বদলি করে দিয়েছেন। আপনি ছুটির পর বউবাজার অফিসে বসবেন। উপেনবাবু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মধুপুর যাবেন ঠিক করলেন। 1 মাস কাটিয়ে আসবেন সেখানে। গিন্নিও সঙ্গে যাচ্ছেন। যাবার সময় বারবার করে বলেছেন তার গিন্নি আর কারো উপকার নয়, বুঝেছ? তার বুঝিনি, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। গিন্নি বললেন, তোমায় আর বিশ্বাস নেই। এবার দেখো, উপকারের বদলে বরং লোকের অপকারই করব। উপেনবাবু বললেন, হ্যাঁ, তার জন্য সাহস থাকা চাই। তুমি মিনমিনে ভালো মানুষ, 7 চড়ে 1 রাও করো না, তুমি করবে অপকার? তাহলেই হয়েছে। উপেনবাবু বললেন, দেখো, ঠিক করব, এমন ল্যাং মারবো এক একজনকে, মেজাজটাও তিরিক্ষে করে রেখে দেব। গিন্নি বলল, আচ্ছা, দেখা যাবে। দেওঘরের ট্রেনে উঠেছে উপেনবাবু আর গিন্নি, 2nd ক্লাস স্লিপারে যাত্রী। কিন্তু হাওড়া স্টেশনে দুজন উটকো লোক, দুটোর চেহারা দেখে কেউ তাদের কিছু বলতে সাহস করছে না। উপেনবাবুকে দেখে একজন এগিয়ে এসে কাঁচুমাচু ভাবে বলল, স্যার, আমরা আসানসোলে নেমে যাব, একটু যদি বসতে জায়গা দেন। উপেনবাবু খেঁকিয়ে উঠলেন, রিজার্ভেশন করা আছে? না, সেই জন্যই তো আপনার পারমিশন চাইছি দাদা। আমি পারমিশন দেবার কে? আমি কি রেলের লোক? এক্ষুনি নেমে যান ট্রেন থেকে, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তবু লোক দুটি ওঠার নামই করে না। আবার কাঁচুমাচু মুখে বলে লোকটি, চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, ও আমার ভাই, বেচারার দারুণ জ্বর। আমি কোনো কথা শুনতে চাই না, নামবেন কিনা বলুন, নয়তো আমি কিন্তু চেকারকে ডাকবো। ট্রেন শুদ্ধ যাত্রী তটস্থ উপেনবাবুর হাঁক ডাকে। দারুণ বুকের পাটা তো লোকটা, সন্ডাগন্ডার চেহারার লোক দুটোকে কিরকম ধমকাচ্ছে। আশ্চর্য, লোক দুজনও কিছু মনে করছে না, বরং আরো অনুনয় বিনয় করছে। লোক দুটোর সত্যি সত্যি যাবার লক্ষণ নেই দেখে উপেনবাবু এবার নেমে পুলিশ ডাকতে গেলেন। পুলিশ আসা মাত্রই তারা সরে পড়তে যাচ্ছিল। হঠাৎ পুলিশের চোখ পড়ে গেল ওদের একজনের দিকে। সঙ্গে সঙ্গে লোকটি চিৎকার করে উঠল, আরে, তোমরা এখানে? এই রাম সিং, মঙ্গল চৌবে, ইধার আও, জলদি ইধার আও, আসামি ভাগতা হ্যায়। লোক দুটি পিছনের দরজা দিয়ে নেমে ছুট লাগিয়েছে ততক্ষণে। পিছনে পিছনে ছুটছে পুলিশ, সারা স্টেশন তোলপাড়। অবশেষে ধরা পড়ল দুজনেই। পুলিশ অফিসার কিছুক্ষণ পরে এসে বললেন, যে ভদ্রলোক পুলিশে খবর দিয়েছিলেন তিনি কোথায়? উপেনবাবু বললেন, এই যে আমি।
আমাদের প্রভু তো উপকার করেছেন মশাই। জানেন, ওরা জেল ভাঙা আসামি। আজ সকালেই আলিপুর জেল ভেঙে পালিয়েছে। আপনি খবর না দিলে কোথায় যে বেরিয়ে যেত কে জানে। উপেনবাবুর মনটা খচখচ করতে লাগলো। সেই উপকার করা হয়ে গেল। পুলিশ এখন খুব বাহবা নেবে, কালকের কাগজে ফলাও করে বেরোবে। পুলিশের উপকার হবে জানলে কে গিয়ে খবর দিত। ধুত। মধুপুরে উপেনবাবু ও তার স্ত্রী উঠলেন পাহাড়ের কাছে এক বড় লোকের বাগান বাড়িতে। চারপাশের আরো সব বাড়িতে চেঞ্জারদের ভিড়। সকলের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে, কিন্তু উপেনবাবু সবসময় সচেতন আছেন, পাছে কারো উপকার হয়ে যায়। উপেনবাবুদের পাশের বাড়িতে এক বাঙালি ভদ্রলোক ও ভদ্রমহিলা এসেছেন, সঙ্গে একটা বাচ্চা। ভদ্রলোকের নাম বীরেন সাহা, কলকাতাতেই থাকেন। বীরেনবাবু এসে বললেন, উপেনবাবু, আমার একটা উপকার করবেন? উপেনবাবু সঙ্গে সঙ্গে বললেন, না, আপনি ঠাট্টা করছেন উপেনবাবু। উপকার করলে কৃতজ্ঞ থাকবো, দরকার নেই কৃতজ্ঞ থেকে। শুনুন, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। পাড়ার সবাই পিকনিকে যাচ্ছে, শুনলাম আপনারা যাচ্ছেন না? ঠিকই শুনেছেন, উপেনবাবু বললেন। আমার স্ত্রীর খুব ইচ্ছে তিনি পিকনিকে যান। তাকে কে বারণ করেছে? উপেনবাবু বললেন, কেউ বারণ করছে না, তবে আমাদের 1 বছরের বাচ্চাটাকে নিয়ে বড় মুশকিলে পড়েছি। কেন? খুব কাঁদে বোধ হয়। কাঁদে, তবে কেউ কাছে থাকলে কাঁদে না। এই ধরুন আপনার স্ত্রী, মানে বৌদি, যদি একটু কাছে রেখে দেন কয়েকটি ঘন্টা, তাহলে আমরা পিকনিকে যেতে পারি। উপেনবাবু উপকারের গন্ধ পেলেন না, ওর মধ্যে উনি নেই। বললেন, আপনার বৌদির শরীরটা ভালো নেই, তাই বাচ্চা রাখা তার সম্ভব হবে না। ও, বলে নিরাশ হয়ে চলে যান বীরেনবাবু। কিন্তু সন্ধ্যাবেলাতেই হৈ হৈ করতে করতে ছুটি আসেন আবার। শুনেছেন উপেনবাবু, খবরটা শুনেছেন? কি হয়েছে? সকালবেলা আমাদের পিকনিক পার্টিকে নিয়ে যে জিপটা যাচ্ছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে, সবাই ইনজুর্ড। আপনারা যাননি? উপেনবাবু জিজ্ঞাসা করল। না, বৌদির শরীর খারাপ বললে বাচ্চাটিকে রাখার লোক পেলাম না। গেলে কি এমন অক্ষত দিয়ে আসতে পারতুম দাদা? ভগবান যা করেন মঙ্গলের জন্য। আপনি আমার যা উপকার করলেন, মানে বৌদির শরীরটা খারাপ হয়ে যাওয়াতে যা উপকার হলো। আবার সেই উপকার? উপেনবাবু বসে ভাবলেন। তাঁর কপালে রয়েছে, তিনি চান বা নাই চান, মানুষের উপকার তাঁকে করে যেতেই হবে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন।